মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে পুষ্পার্ঘ অর্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭১-এর বীর শহীদদের স্মরণে দোয়া মোনাজাত। জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী ও বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা। শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতার ঘোষণায় হানাদার প্রতিরোধের শক্তি পেয়েছিল মুক্তিকামী জনতা। বাংলাদেশের শুরুটা হলো, আমরা সবাই যোদ্ধা হয়ে গেলাম, যে যে যার মতন করে যুদ্ধ করেছে এই ৯ মাস। চট্টলা এক্সপ্রেসের ২ বগিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দৌলতদিয়া বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিয়োগলের করুণ সুর বেজে ওঠে তখন। শ্রদ্ধা নিবেদনের পরই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে দোয়া ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা পরিবার ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তারপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। এরপরে বিভিন্ন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নিবেদন করে ফুলেল শ্রদ্ধা। আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটা আমরা উদযাপন করতে যাচ্ছি। দর্শক, সরাসরি নিয়ে যাব জাতীয় স্মৃতিসৌধে। শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, জানাবেন যে এখন স্মৃতিসৌধে যারা এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য তারা কি বলছেন, মহান স্বাধীনতা দিবসকে তারা কি করে স্মরণ করেন, সমুন্নত রাখতে চান? শাফিন, মূলত ভোর থেকেই কিন্তু আপনি জানেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই সাধারণ মানুষ, রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসতে শুরু করেন এবং সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন ৭১-এর বীর শহীদদের প্রতি। একই সাথে যে ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন তাদের প্রতি, তাদের যে ত্যাগ, সেই ত্যাগের প্রতি তারা সম্মান প্রদর্শন করছেন। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে তাদেরও ছোট ছোট ব্যানারে তারা কিন্তু এখানে এসেছেন অনেকে। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখানে দেখেছি যারা এই শহীদ বেদিতে, স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এবং আপনি যেমনটি জানতে চাইছিলেন যে তারা আসলে মূলত কি বলছেন বা তাদের কিভাবে এই দিনটিকে তারা স্মরণ করছেন শহীদদেরকে, মূলত তারা এটি বারবার বলার চেষ্টা করছেন যে তারা একটি সুন্দর বাংলাদেশ চান। শহীদদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে, সেই রাষ্ট্রই তারা চান। এবং একই সাথে বলছেন যে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের যারা হত্যাকারী তাদের বিচার তারা চেয়েছেন। একই সাথে যারা ৭১-এর শহীদ রয়েছেন বা ৭১-এর যারা যুদ্ধ অপরাধী রয়েছেন তাদেরও বিচার তারা কামনা করছেন। অর্থাৎ সব ধরনের অন্যায়, অবিচারের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছেন এবং এই সব কিছুকে পেরিয়ে যেন একটি সুন্দর আগামী বাংলাদেশ গঠন করা হয়, সেই
প্রত্যয় তারা ব্যক্ত করছেন বারবার করে। একই সাথে শহীদদের যে সম্মান, সেই সম্মান যেন সমুন্নত রাখা হয়, কোনোভাবেই যেন কোনো শহীদকেই যেন কোনোভাবে অশ্রদ্ধা করা না হয়, সেই প্রত্যয়টিও কিন্তু তারা ব্যক্ত করছেন বারবার করে। আপনি দেখতেই পাচ্ছেন যে একদম শিশু থেকে শুরু করে নারী, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, সব বয়সের মানুষ, সব পেশার মানুষ, তারা সবাই কিন্তু এই শহীদ মিনারে জড়ো হয়েছেন যারা শহীদ রয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে। শাফিন, টিপু, শুনছিলাম দিনভর নিশ্চয়ই সেখানে মানুষের এমনই পদচারণা থাকবে, সারাদিন ব্যাপী শ্রদ্ধা নিবেদন করবেন তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি। সেই খবরগুলো আপনার মাধ্যমে পরবর্তীতে আবারও জানবো। টিপু, ধন্যবাদ আপনাকে। যেতে চাই সহকর্মী আরিফিন শাকিল রয়েছেন, তিনিও জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে খোঁজ খবর রাখছেন। আরিফিন, জানাবেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে তো সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের পর্ব শুরু হয়, দিনব্যাপী সেই পর্বটি চলবে, তারা কি বলছেন? শাফিন, একটি বিষয়ে বারবার মানুষ গুরুত্ব দিচ্ছেন, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। যেই মুক্তিযুদ্ধে যেই আকাঙ্ক্ষায় মুক্তিযুদ্ধ হয়েছিল সেটি সমুন্নত রাখা, সেটি বাস্তবায়ন করা। যে আকাঙ্ক্ষায় মানুষ সেই সময় 1971 সালের এই 26শে মার্চ মানুষ অস্ত্র হাতে নিয়েছিল দেশ স্বাধীন করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রত্যাশা মানুষ করছেন। এবং যদি ছবিও তো দেখাই, সহকর্মীরা যেমন বলছিলেন যে এরই মধ্যে কিন্তু সাধারণ মানুষের আনাগোনা বাড়ছে। এর আগে মূলত সকাল থেকেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির স্পিকার, সেই সঙ্গে যারা কূটনীতিক ছিলেন তাদের পরপরই সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় এবং তারা আসছেন এবং ফুল দিচ্ছেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে এখন পর্যন্ত ফুল দেওয়া হয়েছে। এখন অনেকেই ব্যক্তিগত উদ্যোগে অনেকে আসছেন, শিশু সন্তানদেরকে নিয়ে আসছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে, মুক্তিযুদ্ধ আত্মত্যাগের সঙ্গে তাদের পরিচয় করা দেওয়ার জন্য। বংশ পরম্পরায় যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করে, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে, আর সেটি এই আজকের দিনে বারবার দেখা যাচ্ছে বা প্রমাণ হচ্ছে। এদেশের মানুষ মুক্তিযুদ্ধ চেতনায় এই দেশে গড়তে চান এবং যারা 1971 সালে মুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের কেউ কেউ বিচার দাবি করছেন এবং সে সঙ্গে রাজনৈতিক অধিকারের প্রশ্নেও অনেকেই তাদের সেই অধিকার থাকা উচিত নয় বলে তারা মনে করছেন। একেবারে সাধারণ মানুষের মত হচ্ছে তারা যেই মুক্তিযুদ্ধ যে আকাঙ্ক্ষায় হয়েছিল সেই আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয়। নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশার পারদ অনেক বেশি। খুব স্বাভাবিকভাবে কথা বলার স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল, বাংলাদেশের কথা বলার স্বাধীনতা নেই, মানবাধিকার নেই। আর সেই জায়গায় যারা বর্তমানে ক্ষমতা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন গত 1.5 দশক। এখন তারা ক্ষমতায় রয়েছেন, মানুষ প্রত্যাশা করছেন তারা যেসব বিষয় নিয়ে এতদিন সোচ্চার ছিলেন, বিরোধী দলের ভূমিকায় ছিলেন, আর সেই জায়গায় এখন তারা যেন দায়িত্বশীল সরকার হিসাবে সেই মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে না নেয়, মানুষের মানবাধিকার যেন সমুন্নত রাখে, সেই সঙ্গে বাংলা গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা, সেই গণতন্ত্রের চর্চা যেন অব্যাহত থাকে। আর সেই আহ্বান, সেই দাবি বারবার জানানো হচ্ছে। এখন পর্যন্ত আসলে বরাবরই আমরা এই 26শে মার্চ স্বাধীনতা দিবস আমরা সবসময় দেখি মূলত 10টা-11টা নাগাদ মানুষের প্রচুর ভিড় হয়। এখনও যেহেতু সেই সময়টা অতিবাহিত হয়নি, ফলে ধারণা করা হচ্ছে হয়তো মানুষের সংখ্যা আরও বাড়বে। তবে শুধুমাত্র এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে বিভিন্ন জন এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এর বাইরে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বাম সংগঠনগুলো থেকে শুরু করে মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো, সেগুলো এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তারা হয়তো সময় বাড়াবার সঙ্গে সঙ্গে শাফিন তারা আসবেন, আর সেই খবরে নিঃসন্দেহে শাফিন আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। শাফিন, শুনছিলাম শাকিল, নিশ্চয়ই সেখানে আরও অনেক বেশি সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো থাকবে। ধন্যবাদ আরিফিন, আমরা যুক্ত হব আপনার সাথে আবারও। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে। সকাল 7টা নাগাদ সেখানে পৌঁছে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়। তাতে শরীক হন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাই। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস উদযাপন করছে দেশ। আরও বলেন, সারা দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী। নতুন চিন্তাভাবনা নিয়ে দেশ গড়ে তোলবার চিন্তা করছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ
গড়ে তোলবার প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে এই বিশ্বাস আমাদের সকলের আছে। আমরা আজকের দিনে দেশবাসীকে, জনগণকে আমাদের দলের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নৃশংস বর্বর এক কালরাত ছিল ৭১-এর ২৫ মার্চ। পাক বাহিনীর নিষ্ঠুরতায় নির্মম শিকার হয়ে আর স্থির থাকতে পারেনি মুক্তিকামী পূর্ব পাকিস্তান। যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধের চূড়ান্ত ডাক আসে ২৬ মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায়। প্রথমে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই শহীদ রাষ্ট্রপতি। ২৭ মার্চ থেকে শুরু হয় ব্যাপক সশস্ত্র লড়াই। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী এক যুদ্ধে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই সেই ২৬ মার্চ উদযাপিত হয় মহান স্বাধীনতা দিবস। আয়তাকার সবুজ জমিনের বুকে লাল, এ লাল নতুন উদীয়মান সূর্যের, এ লাল রক্তের লাল। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই অর্জিত হয় এই স্বাধীন পতাকা। একেই কেবল ৯ মাসের সশস্ত্র সংগ্রামের অর্জন। স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত স্মারক স্থাপনা জাতীয় স্মৃতিসৌধের নকশাই জানান দেয় ইতিহাস। ৭ জোড়া ত্রিভুজাকৃতির দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সংগ্রামের ৭টি পর্যায়। ৫২-এর ভাষা আন্দোলন থেকে ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৬-এর সংবিধান আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান আর ৭১-এর মুক্তিযুদ্ধ ঘটনা পরম্পরা। ৭০-এর সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করলেও টালবাহানা করতে থাকে পাকিস্তান। ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা থাকলেও দুদিন আগে স্থগিত করে দেন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। ৭ মার্চ রেসকোর্সে ভাষণ, অধিবেশন শুরুর আগে ৪ দফা পূরণ, অন্যথা চূড়ান্ত সংগ্রামের হুঁশিয়ারি দেন শেখ মুজিবুর রহমান। এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। ২৫ মার্চ অপারেশন সার্চলাইট নামে নৃশংস হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। রাজারবাগ পুলিশ লাইন্স, বিডিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতের অন্ধকারে চালায় গণহত্যা। ২৫ মার্চ মধ্যরাতে গ্রেফতার হন শেখ মুজিবুর রহমান। আঘাতের বিপরীতে পাল্টা আঘাত। বিদ্রোহ ঘোষণা করলেন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সেনা কর্মকর্তারা, যার একজন মেজর জিয়াউর রহমান। পটিয়ায় ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী নেতা জিয়া অধীনস্থ সেনাদল নিয়ে স্বাধীনতার নেশায় উন্মুখ। জাতির সামনে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা, অথচ বিকল্প নেই রুখে দাঁড়ানোর। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। Of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide. Major Zia speaking, and I declare the independence of Bangladesh. আমি অলরেডি I had made up my mind যে ফার্স্ট সুযোগে ঘর থেকে পালাবো, যুদ্ধ করবো। এই যে বাংলাদেশের শুরুটা হলো, আমরা সবাই যোদ্ধা হয়ে গেলাম। উনি ৭.৫ কোটি মানুষকে এক্সেপ্ট ধরেন ফিউ কুলাঙ্গার, পরে তারা রাজাকার আল বদর আল শামস হয়েছে। আমরা সবাই যোদ্ধা হয়ে গেলাম। যে যার মতন করে যুদ্ধ করেছে এই ৯ মাস। পাক বাহিনীর ২৫ মার্চের আক্রমণ যেন স্বাধীনতা সংগ্রামের পথেই ধাবিত করে নিরস্ত্র বাঙালিকে। সশস্ত্র সংগ্রামের পথে সাহস যোগায় পাকিস্তানিদের দীর্ঘ নিপীড়ন আর বৈষম্য। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, অভ্যুদয় স্বাধীন বাংলাদেশে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের ভাটিয়ারীতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী শহীদুল সুমন যুক্ত হচ্ছেন ঘটনাস্থল থেকে। সুমন, জানাবেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা, ট্রেনে কতগুলো বগি ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রেনে থাকা যাত্রীদের কি অবস্থা, কারোর সাথে কথা হয়েছে কিনা আপনার?
শাফিন, আধা ঘন্টা আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে আসলে যে বগিতে আগুন লেগেছে এবং যে পাওয়ার কারে আগুনটি আসলে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, সেই বগিগুলোতে আসলে একটু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা একটু খুঁজে দেখার চেষ্টা করছেন ভিতরে কেউ আটকা পড়েছে কিনা বা কেউ সেখানে রয়েছেন কিনা। তবে কিছুক্ষণ আগেই রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা এখানে এসেছেন তারা আসলে বলছেন যে ভিতরে কেউ আটকা পড়া নেই এবং যারা যাত্রীরা ছিলেন তারা আসলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা নিরাপদে সরে এসেছেন। এবং এই অগ্নিকাণ্ডের কারণ কি আসলে সেটি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই 4 সদস্যের একটি তদন্ত কমিটি তারা গঠন করেছে এবং সেই কমিটি আগামী 2 দিনের মধ্যেই এই যে ঘটনা, সেই ঘটনার কারণ কিংবা এখানে কি ঘটেছিল সেই বিষয়গুলো আসলে তারা খুঁজে বের করার চেষ্টা করবেন। আমরা যতটুকু যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা আসলে বলছে যে সকাল 6টায় এই চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আধা ঘন্টা দেরিতে আসলে ছেড়ে এসেছে এবং যখনই তারা প্রায় ফৌজদারহাটের কাছাকাছি আসেন তখন থেকে আসলে ট্রেনটি কিছুটা ধীর গতি হয় এবং তখনই আসলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা বুঝতে পারেন ট্রেনটিতে আসলে কিছু একটা ঘটতে চলেছে। পরবর্তীতে আসলে নানাভাবে যাত্রীরা বুঝতে পারেন, জানতে পারেন যে ট্রেনটিতে আগুন লেগেছে এবং সেটি আসলে দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি আসলে চালকের দক্ষতা কিংবা যারা এখানকার যারা কর্মকর্তারা ছিলেন, আর এটি আসলে সৌভাগ্য বলা চলে, সেটি হচ্ছে যে বিএম গেট অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমির খুব কাছেই এই ঘটনাটি ঘটায়। সেখান থেকে আসলে পানির যেই সোর্স সেটি আসলে খুব দ্রুত এখানে পাওয়া যায় এবং যারা সেনা কর্মকর্তারা রয়েছেন কিংবা সেখানে ভিতরে যারা সিভিলিয়ান রয়েছেন তারাও কিন্তু দ্রুত এখানে এসে আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি তারা আসলে শুরু করতে পারেন এবং সেটি কিন্তু আসলে তারা দ্রুততার সাথে নির্বাপন বা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সেটিতে তারা সফল হন এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট যুক্ত হয়েছে এবং তারাও কিন্তু সেই উদ্ধার কাজে যুক্ত হওয়ার পর কিন্তু আসলে যেই কাজ সেটি আসলে গতি ফিরে এবং খুব দ্রুতই কিন্তু আসলে আগুনটা নিয়ন্ত্রণে আসে। সব মিলিয়ে দেখছেন যে সাধারণ যাত্রী কিংবা এখানে একটা ধারণা করা হচ্ছে যে পাওয়ার কার থেকে আসলে মূলত আগুনের সূত্রপাত। তারপরও যেহেতু তদন্ত কমিটি হয়েছে সেই কমিটি আসলে মূলত এটি খুঁজে বের করবেন যে কি কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এখানে কোনো হতাহত হয়েছেন কিনা। তবে এখনো পর্যন্ত আসলে যেটি নিশ্চিত করেছেন যে কেউ হতাহত হয়নি এবং এখনো আগুন নিয়ন্ত্রণে রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই যে ট্রেনটি আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যাত্রীদের নিয়ে। অল্পের জন্য আসলে ব্যাপক ধরনের প্রাণহানি কিংবা দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। সুমন, ধন্যবাদ, আপনাকে জানাচ্ছিলেন বিস্তারিত। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় প্রায় 6 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে বাসটি উদ্ধার হলেও মিলছে একের পর এক মরদেহ। এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও অনেকে। ঘটনাটি তদন্তে গঠন করা হয়েছে 2টি কমিটি। নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীসহ পন্টন থেকে মুহূর্তেই তলিয়ে যায় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তাৎক্ষণিক কয়েকজন সৌভাগ্যক্রমে ভেসে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী নিমজ্জিত হয় জলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডের ডুবুরি দল। কাছেই ছিল উদ্ধারকারী জাহাজ হামজা। শুরু হয় উদ্ধার অভিযান। অল্প সময়েই নিশ্চিত করা হয় বাসের অবস্থান। টেনে তোলার পর পাওয়া যায় একে একে 17 জনের মরদেহ। উদ্ধারকারী জাহাজ হামজার 6 ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হয়েছে সৌহার্দ্য বাসটি। এখনও নিখোঁজ প্রায় বেশ কয়েকজনের মরদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে বাসে ছিল 40 থেকে 45 জন। ফেরিতে ওঠার আগে তাদের কয়েকজন নিচে নেমে এলো, বাকিরা ছিল বাসের ভেতরে। তবে শুরুতে উদ্ধার হওয়া 2 নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একজন হচ্ছে 55 বছর বয়স আর একজন 60 বছর বয়স, দুইজনই মহিলা। দুইজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আমাদের এখানে যখন আনা হয়েছে ওনারা অলরেডি মৃত ছিল। 40 থেকে 50 জন হবে। এখন সবার একটাই অভিযোগ এবং আমরা যতটুকু দেখলাম উদ্ধার কাজটা প্রচুর দেরি করে শুরু করা হয়। দুইজন নিখোঁজ, একজনকে পাওয়া গেছে আর একজন আছে। একজন শিশু মহিলা, একজন পুরুষ মহিলা, 4 জন পুরুষ। সে আমার মেয়ে। 16 জন। 2 জন নিখোঁজ ছিল, তার একজন কেবল উঠলো। এটা আমার নাতিন, ওটা যে আছে ও আমার নাতি। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত 9 জন নারী ও 3 জন শিশু রয়েছে। কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। ঘটনার খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব হাসান। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য
আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। যারা নিখোঁজ আছেন তারা স্থানীয় টিওন অফিস আছেন, কারণ বিভিন্ন থানার যাত্রী সাধারণ ছিলেন বাসের মধ্যে, তারা যদি টিওন অফিসে যোগাযোগ করেন তাহলেও আমরা সেটি নথিভুক্ত করব। আমাদের ডিসি সাহেবের সাথে যোগাযোগ করলে কিংবা এসপি সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক এইটার সাথে আমরা আছি। দুর্ঘটনার কারণ জানতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা হয় দুটি আলাদা তদন্ত কমিটি। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের। মর্মান্তিক দুর্ঘটনায় স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ঘাটের পরিবেশ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, রাজবাড়ী। দুর্ঘটনাস্থল রাজবাড়ীর দৌলতদিয়ায় রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন, যুক্ত হব তার সাথে। তুহিন, জানাবে যে সকাল থেকেই তো আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে, এখনো কারো বেঁচে ফেরার সম্ভাবনা রয়েছে কিনা? কতজন মোট নিখোঁজ, আর যাদের মরদেহ উদ্ধার করা হলো তাদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া কোন পর্যায়ে আছে? 23 জনের ভিতরে প্রায় সকলেরই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং দুজন বাদে আমরা কিছুক্ষণ আগেও খবর পেয়েছিলাম, বাকি এই পরিবারের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে সকালবেলা কিছুক্ষণ বিরতি দেওয়ার পর, অর্থাৎ ভোরবেলা যে 4টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তারপরে বেশ 2 ঘন্টা বিরতি দিয়ে আবারও নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল, তারা নতুন করে আবার তৎপরতা শুরু করেছে। অর্থাৎ এই যে দুঃখজনক একটি ঘটনা গতকাল ঘটেছে, সেই দুঃখজনক ঘটনার ফল হিসেবে আমরা এখন পর্যন্ত 23 জনের মরদেহ এখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন এমনকি ধারণা করা হচ্ছে বেশ কিছু মরদেহ এখনও নিখোঁজ, যদিও আমরা সকাল থেকে একজন বাদে কাউকেই তার স্বজনদের খোঁজ করতে এখানে দেখিনি। তবে বাস্তবতার নিরিখে বা যাত্রীর সংখ্যা যে ধারণা করা হচ্ছিল 40 থেকে 42 সিটের যে পরিবহন গাড়ি, সে বাসে যে একদম ভরপুর যাত্রী ছিল, সেই হিসেব করে এখনও ধারণা করা হচ্ছে 5 থেকে 10 জন বা সংখ্যা আর একটু বেশি হতে পারে, এই পরিমাণ সংখ্যা এখনও নিখোঁজ রয়েছে। আর যেটা বলছিলাম যে অদক্ষ চালক এবং অদক্ষ চালকের অপেশাদার আচরণ, এমনকি এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, এটা প্রাথমিকভাবে বলাই যায়। কারণ আমরা যে প্রাথমিকভাবে যে এখানে যে অবস্থা দেখছি বা সিসি ক্যামেরার ফুটেজ, এমনকি যে ওই দুর্ঘটনার সময়ের যেই ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং তাৎক্ষণিক যেই পল্টনের যে অবস্থা, সেখান থেকে দেখা যায় যে বাসটি যে পজিশনে থাকার কথা ছিল সে না থেকে সে একঘেয়েমি করে, অর্থাৎ নিজের সিদ্ধান্তে সে অন্য ভিন্নভাবে পল্টনে ওঠার চেষ্টা করেছে এবং যেখানে নিয়ম একদমই নেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এরকম একটি যাত্রীবাহী বাস কিভাবে পল্টনে এভাবে প্রবেশ করলো সেটা নিয়েও প্রশ্ন। যদিও এই এখানকার এই গুরুত্বপূর্ণ এই ঘাটটির পল্টনের আশপাশে কোথাও আমরা কোনো সিসি ক্যামেরা দেখিনি। তার মানে যে অপেশাদার আচরণের কারণে, তার খামখেয়ালির কারণেই এই ধরনের একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, যার ফলে এখন পর্যন্ত আমরা 23 জন হতভাগার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। কারো স্বজন হারিয়েছে, তারা কত বড় ক্ষতি হয়েছে তা কল্পনার বাইরে। যদিও তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 2টি তদন্ত কমিটি, তাদের ফলাফলের পর আসলে কতটুকু কার্যকর হবে এবং ভবিষ্যতে এরকম শাসন আবার হবে কিনা সেই বিষয়টি পরবর্তীতে হয়তো দেখা যাবে। কিন্তু একের পর এক এই ধরনের দুর্ঘটনা এর আগেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। কিন্তু সেই দুর্ঘটনাগুলো কমানোর জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের রাষ্ট্রীয় পদক্ষেপ বা কার্যকর পদক্ষেপ কী হয় সেটা ভবিষ্যতে হয়তো আবারও বলে দিবে। শাফিন। তুহিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এমন দুর্ঘটনায় আসলেই ম্লান হয়ে আসে পুরো জাতির মুখ মন। জানবো আরও বিস্তারিত আপনার কাছ থেকে পরবর্তীতে। ধন্যবাদ তুহিন আপনাকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে তোপধ্বনির মাধ্যমে দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন সশস্ত্র বাহিনী। সূর্যোদয়ের পরপরই জাতীয় প্যারেড স্কোয়ারে 31 বার তোপধ্বনি দেওয়া হয়। গান স্যালুট প্রদর্শন মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন হয়। এর মাধ্যমেই 56তম জাতীয় দিবস, স্বাধীনতা দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে তেজগাঁও
পুরনো বিমানবন্দর এলাকায় জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এই তোপধ্বনি করা হয়। অহিংস ও বৈষম্যহীন মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। ভোরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রথম শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় জামায়াত আমির বলেন রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জামায়াত ইসলামী। বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। মন্তব্য করেন ৭১-এর আকাঙ্ক্ষা পূরণ করতেই ২৪-এ তরুণদের নামতে হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে না হয়। দিনভর রয়েছে মহান স্বাধীনতা দিবসের নানা আয়োজন আনুষ্ঠানিকতা। সারা দেশেই আমাদের সহকর্মীরা খোঁজ রাখছেন। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আছেন সহকর্মী হোসাইন শাহিদ, যুক্ত হব তার সাথে। শাহিদ, জানাবেন যে কুচকাওয়াজ কখন নাগাদ শুরু হচ্ছে, দিনভর আর কি কি আয়োজন থাকবে? ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে ইতিমধ্যে ময়মনসিংহ জেলা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা উপস্থিত হয়েছেন। সেই সাথে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা প্রথমে কুচকাওয়াজে অংশ নেবেন, কুচকাওয়াজে অংশ নিয়ে তারপর যে শারীরিক কসরতের যে রয়েছে সেটি তারা প্রদর্শন করবে। এই কুচকাওয়াজ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের যে অনুষ্ঠানটি হচ্ছে সেটি উপভোগ করার জন্য ময়মনসিংহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্টেডিয়ামে উপস্থিত হয়েছে। এই জাতীয় সঙ্গীত চলছে, জাতীয় সঙ্গীতের সাথে দাঁড়িয়ে উত্তোলন করছেন। তার সাথে রয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার। তারা এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। এখন শুরু হবে কুচকাওয়াজ। কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহের আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন শাখা রয়েছে, পুলিশ সহ অন্যান্য যে শাখাগুলো রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, ময়মনসিংহের বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই কুচকাওয়াজে অংশ নেবেন। জাতীয় সঙ্গীত শেষ হয়েছে, এখন জাতীয় পতাকাকে যারা কুচকাওয়াজে অংশ নেবেন তারা এসে পৌঁছাবেন। তো এই ছিল এখানে সর্বশেষ যে অবস্থা। কিছুক্ষণ কুচকাওয়াজ শুরু হবে এবং প্রায় ঘন্টা দুয়ের মতো এখানে চলবে। শাহিদ, আপনারা দেখছিলাম জাতীয় সঙ্গীত গাওয়া এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ময়মনসিংহে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। রংপুরে সহকর্মী সরকার মাঝারুল মান্নানকে দেখতে পাচ্ছি। মান্নান, জানাবেন যে আজ যারা
মুক্তিযোদ্ধাদের স্মরণে এসেছেন শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে। তারা কি বলছেন, কি জানিয়েছেন এই দিবস নিয়ে? শাফিন, সকাল থেকেই তো আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রংপুরের যে মুক্তিযোদ্ধা যে শহীদ স্মৃতিস্তম্ভটি আছে সেখানে সূর্যোদয়ের সাথে সাথেই তো উদ্বোধনের মাধ্যমে সেখানে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। সেখানে রংপুর বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলাম তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন এবং ওখানে তারা আমরা কথা বলেছিলাম, প্রশাসনের লোকজন, স্থানীয় এমপি ছিলেন, এখানে সিটি প্রশাসক ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ছিলেন এবং অন্যান্য যারা ছিলেন। সবাই যেটি বলবার চেষ্টা করছে যে একটি অর্থনৈতিক যে শোষণ এখনো আছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে যে মুক্তি এখনো বাংলাদেশে মেলেনি এই 56 বছরেও। সে কারণে অর্থনৈতিক যে মুক্তি, সেই মুক্তিটি তারা প্রত্যাশা করেছেন এবং একই সাথে বৈষম্যহীন, সাম্য এবং ইনসাফের যে গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা এই বর্তমান সরকারের হাত ধরে সেটি হবে, এই ধরনের প্রত্যাশা তারা করেছেন। এবং আমি যদি আপনাদেরকে একটুখানি এখন দেখাতে পারি যে এখন রংপুর যে শহীদ আবু সাইদ স্টেডিয়াম আছে, সেই আবু সাইদ স্টেডিয়ামের মধ্যে এখন আনুষ্ঠানিকতা হয়তো কিছুক্ষণ পরে শুরু হবে। অর্থাৎ আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সকাল 9টায় আনুষ্ঠানিকতা শুরু হবে কুচকাওয়াজ সহ অন্যান্য কার্যক্রমের। এবং রংপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল আহসান তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এখানে 38টি দল অংশগ্রহণ করবে এই কুচকাওয়াজে এবং 6 হবে এবং এটি বর্ণাঢ্য আয়োজন হবে। এখানে রংপুর বিভাগীয় কমিশনার, স্থানীয় যে এমপি সহ স্থানীয় সিটি প্রশাসক সহ অন্যান্য যারা আছেন সবাই এখানে এই কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন এবং তারা সালাম গ্রহণ করবেন। একটি বিষয় বলি, রংপুরে যে শুধু এই কুচকাওয়াজের এই অনুষ্ঠান সেটি নয়, এই কুচকাওয়াজ অনুষ্ঠানটি হওয়ার পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে রংপুর যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন আছে সেখানে। এরপর সেখানে আলোচনা সভা হবে। এরপর রংপুর যে কারাগার এবং শিশু যে সদন আছে সেখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন যারা আছে প্রত্যেকটি সংগঠন আলোচনা সভা সহ নানান ধরনের কর্মসূচি তারা গ্রহণ করেছে। এবং সব জায়গা থেকে একটি কথাই বলা হচ্ছে, যেটি আগে আমি বলেছি, যে অর্থনৈতিক যে মুক্তির বাংলাদেশ, অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি যে বাংলাদেশ, এই সমৃদ্ধির বাংলাদেশের প্রত্যাশা এবং টার্গেটের কথা এখানে যারা আছেন সবাই আমাদেরকে সেটি বলেছেন। এবং একই সাথে তারা বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ হবে এবং সেটি এই বর্তমান যে 24শে জুলাই অভ্যুত্থানের পরের যে এই গণতান্ত্রিক অভিযাত্রা যে বাংলাদেশের যে সরকার, সেই সরকারের হাত ধরে সেটি নিশ্চিত হবে, এই ধরনের কথা তারা বলছেন। এবং সর্বক্ষেত্রে দল মত নির্বিশেষে সবাইকে একসাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ, অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ বিনির্মাণ, একটি অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণ কিভাবে হবে সেই প্রত্যাশা তারা করছেন। এবং আমি আপনাকে আরো একটি তথ্য দিতে চাই, আপনারা দেখবেন এরই মধ্যে যে শহীদ আবু সাইদ যে স্টেডিয়ামটি আছে, সেই আবু সাইদ স্টেডিয়ামে যে যারা এই কুচকাওয়াজে যে দলগুলো অংশ নেবেন সেই অংশগুলো আসছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট যারা আছেন, আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট বাহিনী যারা আছেন তারাও যেমন থাকবেন, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন একাডেমিও এই কুচকাওয়াজে অংশ নেবেন। এবং এখানে 38টি দল অংশগ্রহণ করছে এবং 6টি ডিসপ্লে দেওয়া হবে বলে জানিয়েছে রংপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল আহসান। শাফিন, বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আরো বেশি দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ হবে। মানান, আপনাকে ধন্যবাদ। যমুনা নিউজে একটা বিরতির সময় হলো দর্শক, ফিরবো একটু পর, সঙ্গে থাকুন। রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকাল 7:30টায় মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিয়োগলের করুণ সুরে দেশের বীর সন্তানদের স্মরণ করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পর শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। এরপর শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। পরে ধারাবাহিকভাবে পুলিশের বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করাই হবে অর্থ মন্ত্রণালয়ের কাজ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাত স্থিতিশীল করতেও প্রচেষ্টা রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান নিশ্চিতেও থাকবে বিশেষ নজর। পুঁজিবাজার চাঙ্গা করার দিকটিও আছে সরকারের অগ্রাধিকারের তালিকায়। বিশ্লেষকরা বলছেন, বাজেট তৈরির কাজ এখনই শুরু করা প্রয়োজন। আর্থিক খাতের শৃঙ্খলা না ফেরানো গেলে সংকট আরও তীব্র হবে। নানাবিধ চাপে অস্বস্তিতে আছে সাধারণ মানুষ। দীর্ঘ সময় ধরে আয়ের তুলনায় বেশি হচ্ছে ব্যয়, খাদ্যপণ্য কিংবা সেবা, সব ক্ষেত্রেই অসহনীয় ব্যয়ের চাপ। দায়িত্ব নিয়েছে নতুন সরকার,
আর্থিক খাত ব্যবস্থাপনায় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়। সংকটে থাকা আর্থিক খাত টেনে তুলতে কয়েকটি ক্ষেত্রে দেয়া হচ্ছে অগ্রাধিকার। আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চায় অর্থ বিভাগ। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও রয়েছে সরকারের অগ্রাধিকার। শুরু করা হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ। পুঁজিবাজার সক্রিয় করতেও নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। বিগত সময়ের মধ্যে কিন্তু আপনার অর্থনৈতিক যতগুলো প্রতিষ্ঠান ছিল সব প্রতিষ্ঠানগুলোই কিন্তু অনেকটাই ভঙ্গুর দশায় চলে গেছে। কাজে এই প্রতিষ্ঠানগুলোকে সুশাসন ফিরিয়ে আনা, এইগুলোকে চালু করা এবং এগুলো যাতে তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারে, এগুলো ফিরিয়ে আনা এটা একটা বড় সমস্যা। ব্যাংক খাতকে শক্তিশালী করতে শুরু থেকে কাজ শুরু করতে চায় সরকার। বিলুপ্ত হবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা এফআইডি, বাড়বে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা। অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করার বিকল্প নেই। পরিকল্পনা করলে কর জিডিপির অনুপাত দ্বিগুণ করা সম্ভব। বাজেটে অগ্রাধিকার খাতগুলো নিরূপণ করা হচ্ছে, গুরুত্ব পাচ্ছে অর্থায়নের দিক। সেন্ট্রাল ব্যাংকে একটা ইন্ডিপেন্ডেন্স দেওয়ার ব্যাপারে সরকারও দেখলাম, যতটুকু দেখলাম তার এটি আসলে খুবই জরুরি। ট্যাক্স জিডিপি রেশিও এখন যা আছে সেটা ডাবল করার কোনো বিকল্প নাই। যদি মনে করে যে 5 বছরের মধ্যে ওনাদের টার্গেটই হবে এটাকে অন্তত ডাবল করা, অর্থাৎ 7.5% বা 7% আছে, এটাকে 15% নিয়ে যায়, এর কোনো বিকল্প নাই। ব্যবসা সহজীকরণ, ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রাতিষ্ঠানিক সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে অন্তরায় হয় এমন সব বিষয় নিয়ে করা হবে পর্যালোচনা। যারা আপনার 9%-এর লোন নিয়েছে তারা আবার 16%-এর ঋণ ফেরত দিতে হয়েছে, 15%-এর ঋণ ফেরত দিতে হয়েছে। এখন সেটা কমে এসছে, ইয়েস, বাট এই যে গ্যাপটা কেন হয়েছে? আপনার সুশাসনের অভাবের জন্য। মানুষ টাকা লুটপাট করে অর্থ পাচার করে নিয়ে চলে গেছে, তো সেটার দায়ভার আমি কেন নেব? বিশাল ঋণ দায় কিভাবে মেটানো যাবে তা নিয়েও সরকারে আছে দুশ্চিন্তা। নতুন সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে অর্থ বিভাগ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গ্যাস সংকটে বন্ধ হয়ে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা ফার্টিলাইজার লিমিটেড। গত 2 বছর বন্ধ থাকা প্রতিষ্ঠানটি সচল রাখতে গুনতে হয়েছে 360 কোটি টাকা। সার উৎপাদন ব্যাহত হয়েছে 9,60,000 মেট্রিক টন। সব মিলিয়ে সরকারের সর্বনিম্ন ক্ষতির পরিমাণ 2,760 কোটি টাকা। আর এ সবই হয়েছে গ্যাস না পাওয়ার কারণে। সংকট নিরসনে গত 3 বছরের ব্যবধানে 7 গুণ বেশি দাম দিয়ে গ্যাস কিনছে প্রতিষ্ঠানটি, তাতেও সুরাহা হয়নি। গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর 2024 সালের 15 জানুয়ারি থেকে বন্ধ দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা ফার্টিলাইজার লিমিটেড সার কারখানা। টানা 23 মাস ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে কারখানাটিতে। এরপর শুরু হয় লোকসানের হিসাব নিকাশ। কর্তৃপক্ষ জানায় কারখানা সচল রাখতে 2 বছরে গুনতে হয়েছে 360 কোটি টাকা। আর বন্ধ না থাকলে এই সময়ে সার উৎপাদন হওয়ার কথা ছিল 9,60,000 মেট্রিক টন। 25,000 টাকা টন হিসেবে সেই সারের মূল্য ছিল 2,400 কোটি টাকা। এতে সরকারের লোকসান হয়েছে অন্তত 2,760 কোটি টাকা। প্রতি অর্থ বছরে আমাদের ফিক্সড কস্ট গড় হারে 180 কোটি টাকা, যা 2 অর্থ বছরে প্রায় 360 কোটি টাকা গিয়ে দাঁড়িয়েছে। এবং এইভাবে প্রতি বছর কিউমুলেটিভ লস আমাদের বাড়ছে। এই লোকসানের পরেও শুধুমাত্র জামালপুরের জন্য আমদানি করা হয় 1,44,239 মেট্রিক টন সার। প্রতি টনে ব্যয় 60,000 টাকা। কারখানার লোকসানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডিলার ও কৃষকরা। কৃষকরা যমুনা সার কারখানা লিমিটেড থেকে উৎপাদিত যে সার সেটা ব্যবহার করেই তারা অভ্যস্ত, কারণ এই সারটা মোটা দানার। এই সারটা ব্যবহার করলে গাছ আস্তে আস্তে গ্রহণ করে। ঘোড়া সালে আমাদের ডিলারদের ট্রান্সফার করছে, সেখান থেকে আনতে গেলে আমাদের যে কমিশন 100 টাকা বস্তায়, সেই কমিশনটা এই গাড়ি ভাড়া বিভিন্ন খরচে আমাদের চলে যায়। আমদানি করা সার এটা নিম্নমানের সার, এই সার যেখানে গেছে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানাটি সচল রাখতে 2022 সালে প্রথম ধাপে প্রতি ঘনফুট গ্যাস 4 টাকা 45 পয়সা থেকে বাড়িয়ে 16 টাকা করা হয়। এরপর গ্যাস না পাওয়ায় দ্বিতীয় ধাপে দাম নির্ধারণ করা হয় 29 টাকা 25 পয়সা। তবুও পাওয়া যাচ্ছে না গ্যাস, ফলে বন্ধ কারখানা। 12 মাস গ্যাসটা পেলে আমাদের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা অনেক সেভ হবে আর কি। আমরা বাইরের থেকে যে সারটা আমরা ইম্পোর্ট করব, তখন আর ইম্পোর্টটা অত করতে হবে না। আমরা যদি বছরে যদি 3.5 লাখ বা 4 লাখ টন প্রোডাকশন দিতে পারি।
গত 15 ফেব্রুয়ারি গ্যাস সংযোগ না পাওয়ায় আবারও উৎপাদন বন্ধ হয়ে যায় কারখানাটিতে। 1991 সালে কেপিআই একমান সম্পন্ন কারখানাটির দৈনিক উৎপাদন হতো 1300 থেকে 1400 মেট্রিক টন। এর জন্য প্রতিদিন প্রয়োজন 11,90,000 ঘনফুট গ্যাস। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ভারতের বিভিন্ন রাজ্যে জ্বালানি সংকটের ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে। পেট্রোল পাম্পে লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্নিত হওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি। সরকার আশ্বস্ত করলেও বাস্তবতা ভিন্ন। অতিরিক্ত জ্বালানি মজুত নিষিদ্ধ করলেও তা মানছেন না অনেকেই। ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। মধ্যপ্রাচ্য যুদ্ধের বিরূপ প্রভাব স্পষ্ট ভারতের বিভিন্ন রাজ্যে। জ্বালানি নিয়ে অনিশ্চয়তা যেন বেড়েই চলেছে দেশটিতে। বুধবার মহারাষ্ট্র, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যান চালকদের। যোগান না থাকায় কোথাও কোথাও বন্ধ রয়েছে তেলের পাম্প। সবাই বলছে পেট্রোল আছে, কিন্তু মানুষ আতঙ্কিত। তাই আমি নিজেও এখানে এসেছি আমার ট্যাঙ্ক ভরতে। সকাল থেকেই লাইন ধরে দাঁড়িয়ে আছি। গত 24 ঘন্টা ধরে দেখছি লাইন শুধু দীর্ঘ হচ্ছে। মানুষ দিন রাত অপেক্ষা করছে, অনেকেই অসহায়। আমি গত 5 দিন ধরে সমস্যার মুখোমুখি হচ্ছি। যদিও ভারত সরকার নিশ্চয়তা দিচ্ছে আতঙ্কের কিছু নেই, এখনো মজুদ পর্যাপ্ত। তবে তা মানতে নারাজ সাধারণ মানুষ। যদি জ্বালানি পর্যাপ্ত থাকে তাহলে পাম্প বন্ধ হবে কেন? কর্মকর্তাদের উচিত এসে বাস্তব পরিস্থিতি দেখা। বিশেষজ্ঞরা বলছেন ভারতের প্রায় 90% অপরিশোধিত তেলই আমদানি করতে হয়। এলপিজির ক্ষেত্রেও বিদেশ নির্ভরতা অনেক বেশি। সরকারি সূত্রের দাবি, হরমুজ প্রণালীকে এড়িয়ে 70% অপরিশোধিত তেল আমদানির চেষ্টা চালাচ্ছে ভারত। পরিস্থিতি সামাল দিতে আমেরিকা থেকে এলপিজি আমদানি করছে তারা। কাতারের পরিবর্তে আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকে এলএনজি নেওয়ার ব্যবস্থা হচ্ছে। তবে বিপুল পরিমাণ খরচ নিশ্চিতভাবেই সামনের দিনগুলোই বাড়াবে জ্বালানির দাম। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আজ ফিফা প্রীতি ম্যাচে র্যাঙ্কিংয়ে 78 ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এই লড়াই মাঠে গড়াবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। তবে ম্যাচ ছাপিয়ে বড় আলোচনা মাঠে হামজা চৌধুরীকে দেখা যাবে কিনা। সুদূর ইংল্যান্ড থেকে গতকালই ভিয়েতনামে পা রেখেছেন এই তারকা। তাকে ঘিরে সমর্থকদের উত্তেজনার পারদ তুঙ্গে থাকলেও কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার কণ্ঠে যেন বিপদের সাইরেন। কন্ডিশনার ক্লান্তি এই দুই দোলাচলে হামজার একাদশে থাকা নিয়ে শঙ্কা রয়েছে। এই হামজাকে নিয়েই চিন্তার ভাঁজ পড়েছে প্রতিপক্ষের কপালেও। সিঙ্গাপুর ম্যাচ মূল লক্ষ্য হওয়ায় ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচকে দেখা হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে। লড়াইয়ের আভাস দিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। হামজা মঙ্গলবার বিকেলে এসে পৌঁছেছে এখানে। সে ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আমরা তাকে পর্যবেক্ষণ করে ম্যাচে তার খেলার সম্ভাবনা বিবেচনা করব। We believe we can compete with some of the best teams in Asia now. Of course it's going to be a tough match for us, but we will try to do our best. এই ছিল যমুনা নিউজের এই ঘন্টার সবশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।